অ্যাস্ট্রো দিশা। থাম্বনেল দেখেই অনেকে অনেকে বিস্মিত হয়ে থাকবেন যে নতুন নতুন থিওরি আবিষ্কার হচ্ছে বা নতুনভাবে এটা কি দেখানো হচ্ছে বা এটা কি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো জিনিস এবং এটাই সত্য। কারণ কি, আমরা প্রত্যেকে পরিচালিত হই নক্ষত্রের দ্বারা। এই এই যে নক্ষত্রের রে বা রশ্মি বা নক্ষত্রের যে প্রভাব, এগুলো তো খালি চোখে দেখা যায় না সব কিছু। কিন্তু এইগুলোর প্রভাব কাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়? না, গ্রহদের মাধ্যমে। অনেকটা যেমন আমরা বাড়িতে বসে টিভি দেখছি, ফোন করছি, এ সমস্ত স্যাটেলাইটের মাধ্যমে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছে বা আমাদের কানে পৌঁছচ্ছে বা চোখে পৌঁছচ্ছে। তো এই যে স্যাটেলাইট, অ্যাকচুয়ালি এটা হলো কৃত্রিম স্যাটেলাইট। আর প্রাকৃতিক যে স্যাটেলাইট অর্থাৎ সৌরজগৎ যখন তৈরি হয়েছে, সেই সৌরজগতের আকাশের মধ্যে যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, যেটাকে আমরা 27টা ভাগ দিয়েছি, 27টা ভাগ করেছি, কিন্তু 27টা নক্ষত্র নয়, 27টা ভাগ দিয়েছি। সেই 27 ভাগ দিয়ে 27 জনের নাম দিয়েছি অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। অ্যাকচুয়ালি আমাদেরকে পরিচালনা করে এই নক্ষত্ররা। এই নক্ষত্রদের ইনস্ট্রাকশনেই আমাদের জীবন চালিত হয়। যেটা আমরা অনেকে বলি নক্ষত্র জ্যোতিষ, অ্যাকচুয়ালি তা না। বৈদিক জ্যোতিষেও এর উল্লেখ আছে, কৃষ্ণমূর্তি সিস্টেমেও এর উল্লেখ আছে, শুধু দেখার তফাৎ। কিন্তু প্রায়শই আমরা করি কি, গ্রহগুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করি, বেশি লাফালাফি করি। আজকে অমুক গ্রহ অমুক জায়গায় অমুক অবস্থায় রয়েছে। আমি বলছি না যে এগুলো সব ভুল, এগুলোর মধ্যেও যৌক্তিকতা আছে। সমস্ত কিছু সঠিক নাও হতে পারে, আবার সমস্ত কিছু বেঠিকও না। আজকে এই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ একটা ডিসকাশন করব। আশা করি এটা শুনলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে কনসেপ্টটা, যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশনটা কি বেসিসে চলছে এবং কি বেসিসে তার রেজাল্ট আমরা পেতে পারি, বা আমাদের সেক্ষেত্রে কি কি করণীয় ভালোভাবে বা সঠিকভাবে যদি আমি আমার ভবিষ্যৎ জানতে চাই। সঙ্গে থাকুন, শুরু করি আজকের এই বিশেষ বিষয়টা। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনা সেটা হলো যে দেখুন, আমরা যে জ্যোতিষ শিখছি, জ্যোতিষ জানছি, জ্যোতিষ বুঝছি, তার বেশটুকু না জানলে কি করে হবে। আর সেই বেশ জানার উদ্দেশ্যের আজকের এই এপিসোড। আমরা এখন প্রায়শই বলে থাকি যে আমরা এখন স্যাটেলাইট যুগে বসবাস করি। এটা ভুল কিছু না। শয়ে শয়ে স্যাটেলাইট এখন আকাশে ছাড়া হচ্ছে, অন্তত প্রায় 5-7টা দেশ ছাড়ছে, তার মধ্যে ভারতও আছে। সেই স্যাটেলাইটরা প্রত্যেক দিনের প্রত্যেকটি ঘটনা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যা যা ঘটে চলেছে, প্রত্যেক কটা জিনিস কিন্তু আমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। ইভেন আমি যে প্রোগ্রামটা করছি, এটাও স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আপনাদের যে যার জায়গায় পেয়ে যাচ্ছেন। তো এটা হলো স্যাটেলাইটের ফাংশন। তাহলে স্যাটেলাইট কি করে না, এক জায়গার জিনিস আর এক জায়গায় পরিচালনার মাধ্যমে বা ট্রান্সফর্ম করার জন্য স্যাটেলাইটের দরকার হয়। এবারে এই পৃথিবীর জন্মলগ্ন থেকে ন্যাচারাল স্যাটেলাইট আছে। সেটা কি না, এই যে বাকি যে প্ল্যানেটগুলো অর্থাৎ নবগ্রহ, এরা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের স্যাটেলাইটের কাজ করে থাকে। আসলে এদের পেছনে যুক্ত আছে নক্ষত্র। নক্ষত্র আমরা মহাকাশের দিকে যখন তাকাই বা আকাশের দিকে যখন খালি চোখে তাকাই, তখন অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্ক আমাদের চোখের মধ্যে ধরা দেয়। এবং এই উজ্জ্বল জ্যোতিষ্করা এক একটি নক্ষত্র, এদেরও পরিবার আছে, এদেরও এই সৌরজগতের মতো অনেকের এর চেয়ে বড় জগৎ আছে, আবার এর চেয়ে ছোট জগৎ আছে। তো এই অসংখ্য যে নক্ষত্র, এদের মধ্যে সবচেয়ে পৃথিবীর কাছাকাছি যে পাওয়ারফুল নক্ষত্রগুলোকে আমরা খুঁজে পেয়েছিলাম, সেই পাওয়ারফুল নক্ষত্রগুলোকে আমরা এক একটা মণ্ডলীতে ভাগ করি এবং টোটাল 360 ডিগ্রিতে আমরা 27 ভাগে ভাগ করি এবং তার নাম দেওয়া হয়, 27টি নাম দেওয়া হয়, যেটা অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। এই নক্ষত্র মণ্ডলী অ্যাকচুয়ালি আমাদের জীবনকে পরিচালিত করে বা প্রভাবিত করে। এদের নির্দেশেই আমরা চলতে থাকি, যার জন্য সমস্ত ক্ষেত্রে দেখবেন আমরা বলে থাকি বৃহস্পতি কার নক্ষত্রে বসে রয়েছে, শনি কার নক্ষত্রে বসে রয়েছে, রাহু কার নক্ষত্র। এই যে কার নক্ষত্রে বসে রয়েছে, এই শব্দটা ব্যবহৃত হয় শুধু এই কারণে, কারণ কি, দেখতে হবে যে যে নক্ষত্রে বসে রয়েছে সেই হলো মেন রেজাল্ট দেওয়ার লোক। প্রতি ক্ষেত্রে নক্ষত্র না হলে কোনো রেজাল্টই মিলবে না, সে যে যেমন অবস্থাতেই থাক না কেন। এক ঝলক দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি
একটু লক্ষ্য করুন, আমি যেটা বলছি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটি একটি বৃত্ত, অর্থাৎ এটাই আমাদের পৃথিবী, গোলাকার পৃথিবী, মোটামুটি হাতে আঁকা হয়েছে। এই যে কোনো বৃত্তর যে পরিধিটা থাকে সেটা কি না টোটাল 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা তখন ভাগ করেছি না, একে 12টা ভাগ আমরা করেছি। 12টা ভাগ করে প্রত্যেকটা ভাগকে আমরা দিয়েছি কত, 30 ডিগ্রি করে। কিন্তু টোটালটা যদি আমরা নিই এখান থেকে শুরু করে এই জায়গাটা আমরা টোটাল 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে যে কোনো জায়গায় তাকালে মহাকাশ আমরা লক্ষ্য করি। এই মহাকাশের মধ্যে অসংখ্য জ্যোতিষ্ক থাকে এবং সেগুলো হলো নক্ষত্র। আমরা প্রথমে এখান থেকে যেহেতু কাউন্টিং এক জায়গা থেকে শুরু না করলে শেষ করব কি করে, প্রত্যেকটি নক্ষত্রকে আমরা জায়গা দিয়েছি কত, 13 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট প্রত্যেকটা জায়গা। 27টি 13 ডিগ্রি 20 মিনিট ইন্টু 27, তাহলে কত হবে, 360 ডিগ্রি। এটা গেল আমাদের বিভাজন পদ্ধতি। এই প্রথম নক্ষত্রের নাম হলো অশ্বিনী, আবার এই লাস্ট নক্ষত্রের নাম হলো রেবতী। এইভাবে প্রত্যেকটা 13 ডিগ্রি 20 মিনিট অন্তর করে এক একটা নক্ষত্র আমরা নাম দিয়েছি। এই নক্ষত্রগুলো কেমন দেখুন, এখানে দেখুন, ধরা যাক বলছি এই কারণে, অ্যাকুরেট হবে না, এইভাবে নক্ষত্র আছে, আরো অসংখ্য নক্ষত্র আছে। কিন্তু এই ধরুন 3, 2, 5, 2, 7টা নক্ষত্রকে আমরা কাছাকাছি পেয়েছি। এই 7টি নক্ষত্র নিয়ে আমরা একটা বৃত্ত বা রেখা কল্পনা করি। এই বিভিন্ন রেখা এইভাবে কল্পনা করে এটাকে একটা ছবি দেওয়া হয়েছে, তার নাম দেওয়া হয়েছে। এখানে ধরুন একটা অশ্বিনী নক্ষত্র, তাহলে এই নাম হলো অশ্বিনী নক্ষত্র। আবার নক্ষত্রের প্যাটার্ন অনুসারে বিভিন্ন ছবি দেওয়া হয়েছে এবং তার নাম ভরণী নক্ষত্র। এইভাবেই কিন্তু নক্ষত্রকে কল্পনা করে আমাদের জানার সুবিধার জন্য বিভিন্নভাবে ছবি করা হয়েছে এবং নক্ষত্রগুলোর নামকরণ করা হয়েছে। এইবারে মুশকিল হচ্ছে কি, আমাদের এখানে ধরুন বৃহস্পতি বসে রয়েছে, বা এখানে বৃহস্পতি বসে রয়েছে, যে কোনো জায়গায় বসতেই পারে। এইবারে এই 360 ডিগ্রি যেটা, এই 13 ডিগ্রি 20 মিনিট, এই 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্র, এর প্রভাব কার দেবে না, কেতুর নক্ষত্র। এটা হলো কেতুর নক্ষত্র, তারপর এটা শুক্রের নক্ষত্র, এইভাবে রয়েছে। এবারে এখানে সাপোজ ধরি বৃহস্পতি বসে রয়েছেন, বৃহস্পতি কার নক্ষত্রে বসে রয়েছেন, কেতুর নক্ষত্রে। আবার যদি 13 ডিগ্রি 20 মিনিটের পরে যদি বসে, তাহলে ওটা হয়ে যাবে কি, শুক্রের নক্ষত্রে। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু পাল্টে যাবে। তো বৃহস্পতি কেতুর নক্ষত্র, অর্থাৎ কেতু যে রেজাল্ট ক্যারি করে মানুষের জীবনে, সেটা বৃহস্পতির মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছবে। যে কোনো লগ্ন, এই লগ্ন হলে তার এক ধরনের রেজাল্ট, এই লগ্ন হলে তার এক ধরনের রেজাল্ট, যে লগ্ন হবে সেই মতো রেজাল্ট কিন্তু চেঞ্জ হতে থাকবে। কারণ কি, এই যে বলা হয় বৃহস্পতি আজকে অমুক ঘর থেকে তমুক ঘরে গেলেন, তাহলে সকলের জীবনের ফল একবারে বলে হলো না, সকলের জীবনের ফল একরকম হয় না, সকলের জীবনে ভালো একসাথে হয় না, সকলের জীবনে খারাপও একসাথে হয় না। তো এই যে মাধ্যম, বৃহস্পতি এখানে মাধ্যম, ঠিক তেমনই সাপোজ এখানে রবি বসে রয়েছে। রবি কোন নক্ষত্রে বসে রয়েছে না, এই নক্ষত্রে বসে। এটা কার নক্ষত্র, এটা বুধের নক্ষত্র। তাহলে রবির যখন রেজাল্ট হবে, এই রবির রেজাল্ট হলে রবি কার রেজাল্ট দেবে না, এই বুধের রেজাল্ট রবি ক্যারি করবে। অর্থাৎ রবি এখানে স্যাটেলাইট হয়ে যাচ্ছে। রবি তার নিজের ঘরের রেজাল্টকে উদ্দেশ্য করে রেজাল্ট চাইবে কার কাছ থেকে, বুধের কাছ থেকে। শুধু তাই নয়, এদের আবার দৃষ্টি আছে, সমসপ্তমের দৃষ্টি থাকে। এখানে যদি শনি থাকে, সে আবার দৃষ্টি দিয়ে বসে থাকবে। তাছাড়াও কিছু স্পেশাল দৃষ্টি আছে, দৃষ্টি নিয়ে একদিন অন্যদিন আলোচনা করব। আজকে মোটামুটি যেটা আমার টার্গেট, সেটা হলো এই যে নক্ষত্রগুলো থাকে, নক্ষত্র দৃষ্টি দিচ্ছে, বিভিন্ন প্ল্যানেটকে নক্ষত্র দৃষ্টি দিচ্ছে সবসময়। তার আবার অ্যাঙ্গেল আছে, সেগুলো নিয়ে পরে ডিসকাস হবে। কিন্তু নক্ষত্র হলো মেন খেলোয়াড়, তার দ্বারা কিন্তু এই গ্রহ পরিচালিত হয় এবং সেই অনুসারে আমরা লগ্ন অনুসারে রেজাল্ট পাই। নক্ষত্ররা কখনো সরাসরি রেজাল্ট দেয় না। ঠিক যেমনভাবে আজকে যদি আমেরিকায় কোনো প্রোগ্রাম হয় বা দিল্লিতে কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রাম যেমন আমরা এখান থেকে বাড়িতে বসে ডাইরেক্টলি দেখতে পাই না, ঠিক তেমনই নক্ষত্রদের যে সমস্ত রেজাল্ট আমরা পেয়ে থাকি জীবনে, সেটা কিন্তু সরাসরি আসে না। আসে কার মাধ্যমে না, গ্রহের মাধ্যমে। প্রত্যেকটি গ্রহ এক একটি নক্ষত্রে অবস্থান করে এবং সেই নক্ষত্রের ফল সেই গ্রহ দিতে বাধ্য থাকে। শুধু তাই নয়, যখন গোচর হয় অর্থাৎ ট্রানজিটের ক্ষেত্রে যে গ্রহ যে নক্ষত্রে অবস্থান করে, সে তার ফলই দেয়। সুতরাং গোচর থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মুভমেন্টে আমাদের খেয়াল রাখতে হবে যে ট্রানজিট কি বলছে বা
নক্ষত্র কি বলছি, এই নক্ষত্রদের আবার অনেক রকম ক্যারেক্টারিস্টিক আছে। যেমন 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্র মূলত নয়, ঘটনা প্রবাহে তাই 9টা, অর্থাৎ এক একটা ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে এই 360 ডিগ্রিকে। 360 ডিগ্রি 120, 120, 120। এই 120 ডিগ্রিকে আমরা আমাদের যে দশাকাল, অর্থাৎ 120 বছর যে ভোগ্যকাল, এই ভোগ্যকালে ভাগ করেছি। পরাশরীয় মতে বিংশোত্তরী যে দশা ডিভিশন আছে, এই দশা ডিভিশন হলো টোটাল 120 বছরের। এই 120 বছর 120 ডিগ্রিকে মাথায় রেখেই করা হয়েছে। এই 120 ডিগ্রিতে মানুষের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহকে কেন্দ্র করে কোন দশা কত বছর সেইভাবে ডিভিশন করা হয়েছে। তো 120 বছরের জন্য একটা স্প্যান, পরের 120 বছর আর একটা স্প্যান। অনেকে বলেন বা জ্যোতিষের অন্য কোনো জায়গায় বলা আছে যে এটা হলো এক জন্ম করে ভাগ করা আছে, অর্থাৎ আমার আগের জন্ম, এই জন্ম, পরবর্তী জন্ম, বা আমার দাদু, আমার সন্তান আর আমি, অর্থাৎ 3 প্রজন্মের ঠিকুজি কিন্তু ওখানে মজুত আছে। তো যাই হোক, তো প্রত্যেকটি নক্ষত্র অ্যালটমেন্ট হয় কি, ধরুন কেতুর নক্ষত্র 3 জায়গায় আছে, অর্থাৎ প্রত্যেকটি ট্রাইনের প্রথম 13 ডিগ্রি 20 মিনিট। যেমন ধরুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই 4টে 120 ডিগ্রি, কর্কটে গিয়ে শেষ হচ্ছে, আবার কর্কটের পর সিংহতে শুরু হচ্ছে। এই সিংহর 13 ডিগ্রি 20 মিনিট। আবার ওখানে আমরা দেখব যে জুপিটারের ঘর মানে ধনুর 13 ডিগ্রি 20 মিনিট এবং মেষের 13 ডিগ্রি 20 মিনিট। এই 3টে 13 ডিগ্রি 20 মিনিট মিলিয়ে কেতুর নক্ষত্র, অর্থাৎ 3টেই কেতুর নক্ষত্র। এবার এই কেতুর 3টে জায়গার অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন ফল দেয়। এই ব্যাপারে আমি কিন্তু পরবর্তী এপিসোডগুলোতে আমি নক্ষত্র নিয়ে, এক একটি নক্ষত্র নিয়ে ডিটেলসে আলোচনা করব, এটুকু সংকল্পবদ্ধ বা এটুকু আপনাদের বলে রাখলাম। প্রত্যেকটি নক্ষত্র নিয়ে আমি ডিটেলসে বলবো, কোন নক্ষত্র কখন কিভাবে কাজ দেবে। নর্মালি আমাদের একটা ধারণা আছে যে আমি যে নক্ষত্রে জন্মেছি সেই নক্ষত্রে আমার সব কিছু বলে দেবে, না, বলবে না। সব নক্ষত্র মিলিয়েই আপনার জীবন, সব নক্ষত্র মিলিয়েই আমার জীবন। এই বিশ্ব সংসারে আমরা যখন জন্মেছি তখন আমাদের দায়ভার এই 9টা ঘরের 9টা প্ল্যানেটের জন্য 9খানা নক্ষত্র নিতেই পারে, আবার তাদেরকে অ্যাসপেক্ট আরও 9খানা করতে পারে। তো এই হিসেবে 18খানা নক্ষত্র আমার জীবন চালিত করতেই পারে। ডিপেন্ড করছে আমার ক্ষেত্রে কে কোন নক্ষত্র পরিচালনা করছে। যেমন ধরা যাক আমার কর্মের অধিকারী কোন নক্ষত্র, অর্থাৎ কোন নক্ষত্র আমার কর্ম বা প্রফেশনকে ঠিক করবে, কোন নক্ষত্র আমার এডুকেশনকে ঠিক করবে, কোন নক্ষত্র আমার বায়োলজিক্যাল ডিমান্ড ঠিক করবে, কোন নক্ষত্র আমার বিভিন্ন প্রফেশনাল বা আমার রোগ ব্যাধি এগুলোকে ঠিক করবে ইত্যাদি। সমস্ত 12খানা ভাবে জীবনে সব কিছু ঢোকানো আছে, আর সেইগুলোকে নির্দিষ্টভাবে কোন কাজ কোন ভাবের সাথে কোনটা যদি জড়িত থাকে এবং কি ফল হয় সেটা আমি ডিটেলসে আলোচনা করব, এটুকু আমি বলে রাখলাম। আপনারা যারা নতুন এই চ্যানেলে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের বেটারমেন্টের জন্য এবং আমার উৎসাহের জন্য, আর কিছু না। ভালো থাকবেন। হ্যাঁ, আরও একটা কথা বলি, কৃষ্ণমূর্তি সিস্টেমেও কিন্তু এই নক্ষত্রকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয়। কেপি কৃষ্ণমূর্তি সিস্টেমে যেটা রয়েছে সেটা হলো সাবলর্ড ইজ ইন এ স্টার লর্ড, অর্থাৎ আপনার কাস্পের যে সাবলর্ড বেরোচ্ছে সে যে স্টার লর্ডে অবস্থান করছে তার রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রেও সেই কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে নক্ষত্রের ভূমিকা অপরিসীম, আর নক্ষত্র জানাটা খুব জরুরি। যে যত নক্ষত্র জ্ঞানী হবেন সে তত বেশি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত থাক, পরের এপিসোডে আবার দেখা হবে। তবে সবাইকে আবার অনুরোধ করব, ভালো থাকবেন আর নক্ষত্রের ডিসকাশনগুলো মিস করবেন না, এতে আপনাদেরই ভালো হবে। আজ এই পর্যন্ত থাক, নমস্কার।